একজন ঘুমন্ত মানুষ আর একজন ঘুমন্ত মানুষকে জাগাতে পারে না। ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা রাসায়নিক গণনার শেষ ক্লাস করব, পার্ট 9। তো তোমাদের যত রকমই ম্যাথগুলো রয়েছে সবগুলো প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। তো কয়েকটা ম্যাথ রয়েছে, আজকের ক্লাসটাই করে আমরা এই রাসায়নিক গণনা চ্যাপ্টারটি সমাপ্ত করব। তো আগামীকাল যেখান থেকে শেষ করেছিলাম তারপর থেকে এই ক্লাসটি শুরু করছি। তো আমাদের এখানে প্রথম প্রশ্ন কি বলছে, উচ্চ তাপমাত্রায় এল দ্বারা Fe2O3কে বিয়োজিত করে 5558 গ্রাম, এটা এতগুলো 5 হবে না, একটা 5 কেটে দাও, 558 গ্রাম Fe প্রস্তুতির জন্য কত গ্রাম এল প্রয়োজন। তো এই প্রশ্নটা আগে নির্ণয় করি, তারপরে কি প্রশ্নটা বলছে এটা আমরা দেখছি। তো আমাদের বিক্রিয়াটি বলেছে যে এল প্লাস Fe2O3 এর সঙ্গে বিক্রিয়া করে 2Fe প্লাস Al2O3 তৈরি হয়। তো আমাদের এখানে দেখো এল দ্বারা Fe2O3কে বিয়োজিত করে 558 গ্রাম Fe প্রস্তুতির জন্য এই Feর সামনে গ্রাম রয়েছে, অর্থাৎ আমরা এই Fe এর আণবিক ভরটি নির্ণয় করব। 2 কে 2 থাকলো ইন্টু Feর জন্য মান হয়ে থাকে এই যে আমাদের প্রশ্নেই রয়েছে 55.8, এটা গুণ করলে আমরা পেয়ে যাব 111.6 গ্রাম। তারপরে বলছে কত গ্রাম এল প্রয়োজন, এই এল ওর আণবিক ভর নির্ণয় করতে হবে, কারণ বলছে কত গ্রাম, এই গ্রাম শব্দটি রয়েছে। তাহলে 2 কে 2 থাকলো এল এর জন্য হয়ে থাকে 27, এটা গুণ করলে হয়ে যাবে কত, 54 গ্রাম। তাহলে আমরা এখানে লিখতে পারি 111.6 গ্রাম Fe উৎপন্নের জন্য 54 গ্রাম অ্যালুমিনিয়াম প্রয়োজন। তাহলে আমাদের প্রশ্ন অনুসারে 558 গ্রাম Fe উৎপন্নের জন্য কত গ্রাম অ্যালুমিনিয়াম প্রয়োজন, 54/111.6 ইন্টু 558, এই দশমিক তুললে উপরে আমরা 10 পেয়ে যাচ্ছি, আর এই তাহলে আমাদের নিচে হচ্ছে 1116, আর উপরে হচ্ছে এখানে 558 আছে, 558 দিয়ে 2-এ চলে যাবে, 2 দিয়ে দিলে 2 দুগুণে 4, 2 সাথে 14, তাহলে আমরা পাচ্ছি 270 গ্রাম অ্যালুমিনিয়াম প্রয়োজন। এটা হচ্ছে আমরা ফার্স্ট অ্যান্সার নির্ণয় করলাম। ওকে, তারপরে আমাদের প্রশ্নে কি বলছে যে বিক্রিয়াতে কত মোল Fe2O3 লাগবে। এই Fe2O3 এর সামনে মোল রয়েছে, অর্থাৎ Fe2O3 এর মোল সংখ্যা নির্ণয় করতে হবে। এই Fe2O3 এর সামনে কিছু নেই, মানে 1 রয়েছে, অর্থাৎ এটি হচ্ছে 1 মোল। নেক্সট পরবর্তী পেজে আমরা লিখব যে 111.6 গ্রাম Fe প্রস্তুতির জন্য 1 মোল Fe2O3 প্রয়োজন। তাহলে 558 গ্রাম Fe প্রস্তুতির জন্য কত মোল লাগবে, 1/111.6 গুণিতক 558, এই দশমিক তুললে উপরে একটা শূন্য যাচ্ছে, 558 দিয়ে 2-এ চলে যাবে, 2 দিয়ে দিলে 5-এ চলে যাবে, তাহলে আমরা পাচ্ছি 5 মোল Fe2O3 প্রয়োজন। তাহলে এটি হয়ে গেল আমাদের দ্বিতীয় অ্যান্সার, অর্থাৎ অতএব আমরা লিখতে পারি নির্ণেয়
558 গ্রাম Fe প্রস্তুতির জন্য 270 গ্রাম অ্যালুমিনিয়াম Al ও 5 মোল Fe2O3 প্রয়োজন। ওকে, এই হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তী প্রশ্ন, আমাদের এই প্রশ্নটি হচ্ছে যে ভর পরমাণু নিয়ে। ওকে, পর্যাপ্ত পরিমাণ, আচ্ছা আমরা এই ম্যাথটিকে বাদ দিয়ে অন্য আরেকটি ম্যাথ করব। ওকে, তো এটা তোমরা করতে পারো, কোনো অসুবিধা নেই। তো এই ম্যাথটা তোমাদের আগেও একবার যে ছোট ছোট টপিকগুলো ধরে করানো হয়েছিল সেখানে এই ম্যাথটি করা হয়েছে। এটা দরকার হয় তোমাদেরকে হোমওয়ার্ক হিসাবে দেওয়া হলো। ওকে, তো নেক্সট পরবর্তী কোশ্চেন কি বলছে, 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে অতিরিক্ত লঘু হাইড্রোক্লোরিকের অ্যাসিডের বিক্রিয়ায় CO2 উৎপন্ন করা হলো। আচ্ছা, এখানে আমাদের বিক্রিয়াটি বলছে, বিক্রিয়াটি আগে করে নিই। CaCO3 মানে ক্যালসিয়াম কার্বনেট, এর সঙ্গে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl বিক্রিয়া করলে কি উৎপন্ন হচ্ছে? CO2, শুধু CO2 নয়, তার সঙ্গে CaCl2 এবং H2O উৎপন্ন হচ্ছে। তো কোন বিক্রিয়া থেকে কি কি উৎপন্ন হয় এবং তাদের ব্যালেন্স কেমন হবে এগুলো তোমাদের আগেই লিস্টে জানিয়ে দিয়েছি। তো এখানে আমাদের বলছে যে ক্যালসিয়াম কার্বনেটের সামনে রয়েছে 10 গ্রাম, অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেটের গ্রাম আণবিক ভর নির্ণয় করতে হবে। Ca এর জন্য হয়ে থাকে 40 প্লাস C এর 12 প্লাস O এর জন্য 16, তিনটিও রয়েছে, 3 দিয়ে গুণ দিলাম, অর্থাৎ 40 প্লাস 12 প্লাস 16 3 48, এটা যোগ করলে হয়ে যাবে আমাদের 100 গ্রাম। তারপরে আমাদের 1 নম্বর প্রশ্নতে বলছে কত গ্রাম CO2। তো কত গ্রাম CO2 উৎপন্ন হয়? CO2-র সামনে গ্রাম রয়েছে, অর্থাৎ CO2 এর গ্রাম আণবিক ভর নির্ণয় করতে হবে। C এর জন্য 12, O এর 16, দুটিও রয়েছে, 2 দিয়ে গুণ দিলাম, তাহলে 12 প্লাস 16 দুগুণে 32, অর্থাৎ এটি হচ্ছে কত? 44 গ্রাম। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 100 গ্রাম CaCO3 এর সঙ্গে HCl এর বিক্রিয়ায় 44 গ্রাম CO2 উৎপন্ন হয়। ওকে, 44 গ্রাম CO2 উৎপন্ন হয়। তাহলে আমাদের প্রশ্ন অনুসারে 10 গ্রাম CaCO3 এর সঙ্গে HCl এর বিক্রিয়ায় কতটা CO2 উৎপন্ন হবে? 44/100 ইন্টু 10। এদিকে উপরের একটা শূন্য, নিচের একটা শূন্য কেটে গেল, তাহলে পাচ্ছি 4.4 গ্রাম। 44কে 10 দিয়ে ভাগ করলে 4.4 গ্রাম CO2 উৎপন্ন হয়। এটি হচ্ছে আমাদের ফার্স্ট একটা অ্যান্সার নির্ণয় হয়ে গেল। নেক্সট পরবর্তীতে সেকেন্ড অ্যান্সার কি বলছে, যে CO2 এর কতগুলি অণু। এখানে আমাদের অণু চেয়েছে। যদি তোমাদের কোনো প্রশ্নে এই গ্রাম, কতটা গ্রাম যদি না চায়, যদি সরাসরি অণু চেয়ে ফেলে, তাহলে কিন্তু আমাদের আগে গ্রাম নির্ণয় করতে হবে। ওই গ্রাম না নির্ণয় করে এই অণু নির্ণয় করতে পারবে না। তাহলে এখন আমরা নেক্সট পরবর্তীতে যাব, যে দ্বিতীয় নম্বর প্রশ্ন, কত গ্রাম অণু রয়েছে। তাহলে নেক্সট পরবর্তী স্লাইড আমরা লিখতে পারি। আচ্ছা, এখানে দেখো CO2 এর অণু চেয়েছে। CO2 এর গ্রাম আণবিক ভর আমরা নির্ণয় করেছি কত? 44 গ্রাম। তাহলে আমরা তো থিওরিতে জেনেছি যে কোনো গ্যাসের জন্য গ্রাম আণবিক ভরে তাদের অণু থাকে কত? 6.022 ইন্টু 10⁻23। তো ওটাই আমরা লিখব, যে 44 গ্রাম CO2 তে উপস্থিত
উপস্থিত অণুর সংখ্যা 6.022 ইন্টু 10⁻23। আচ্ছা, উপরে লিখে দিই CO2 এর গ্রাম আণবিক ভর 44 গ্রাম। ওকে, তো আমাদের এখানে কতটা গ্রাম নির্ণয় হয়েছিল? এই যে 4.4। তাহলে আমরা এখানে নেক্সট পরবর্তীতে 4.4 গ্রাম CO2তে উপস্থিত অণুর সংখ্যা হচ্ছে কত? 6.022 ইন্টু 10⁻23 বাই 44 ইন্টু এদিকে হচ্ছে 4.4। পয়েন্ট উঠে গেলে নিচে শূন্য আসবে, 44 কেটে গেল। আচ্ছা, এখানে একের পিঠে 23টা শূন্য রয়েছে, এখানে একের পিঠে একটা শূন্য রয়েছে, তাহলে কাটাকাটি করে দিলে 10⁻22 হয়ে যাচ্ছে আমাদের। তাহলে অ্যান্সার হচ্ছে যে 6.022 ইন্টু 10⁻22 এতটি অণু। এটা হচ্ছে আমাদের সেকেন্ড অ্যান্সার হয়ে গেল। এটা হচ্ছে আমাদের সেকেন্ড অ্যান্সার। এরপরে পরবর্তী প্রশ্নতে আমাদের কি বলছে যে CO2, আচ্ছা এই CO2 এর কতগুলি পরমাণু, এবারের পরমাণু চাইছে। এই পরমাণু নির্ণয়ের জন্য আমাদের আগে অণু বের করতে হবে। আমরা অণু তো বের করেই নিয়েছি, কোনো সমস্যা নেই। তাহলে আমরা এখানে লিখতে পারি যে একটি CO2 অণুতে 4টি পরমাণু আছে। কেমন? সি একটা, আচ্ছা 4টে নয় 3টে হবে, 3টি পরমাণু আছে। কারণ হচ্ছে ও দুটো আছে, সি একটা আছে, এই নিয়ে হচ্ছে 3টি। তাহলে আমাদের 6.022 ইন্টু 10⁻22 CO2 অণুতে কয়টা পরমাণু আছে? এটা 30 নয়, ফিরে আবার 30 ধরে নিও না, 4টা কেটে দিয়ে 3 করেছি, যে 3/1 ইন্টু 6.022 ইন্টু 10⁻22। ওকে, এটা কীভাবে ক্যালকুলেশন করবে? এই 6.022-র সঙ্গে 3কে গুণ করে দাও, তাহলে হবে যে 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 3 শূন্যে 0, দশমিকে দশমিক থাকলো, 3 6 18। ওকে, এত ইন্টু 10⁻22 যেমন ছিল থাকলো, এতটি পরমাণু আছে। এই হচ্ছে আমাদের 3 নম্বর অ্যান্সার। তাহলে আমরা নেক্সট পরবর্তী স্লাইডে লিখতে পারি কি, যে নির্ণেয় CO2 এর পরিমাণ, CO2 এর পরিমাণ কত হয়েছিল? সেটা 4.4 গ্রাম। এটা হচ্ছে আমাদের ফার্স্ট অ্যান্সার হয়ে গেল। CO2 এর অণুর সংখ্যা 6.022 ইন্টু 10⁻22। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় অ্যান্সার। 3 নম্বর CO2 এর পরমাণুর সংখ্যা যে 18.066 ইন্টু 10⁻22। এটা হচ্ছে আমাদের 3 নম্বর অ্যান্সার। আর একটা কথা বলে দিই, এই যে 18.066 লিখেছি, এর পরিবর্তে, আচ্ছা এই মানটাই তো এসেছিল, ওকে হ্যাঁ এই মানটাই, এর পরিবর্তে আমরা লিখতে পারি 1.8066 ইন্টু 10⁻22, কারণ দশমিক একটা এদিকে সরিয়েছি আর পাওয়ারে 22-এর কাছে 1 বাড়িয়ে 23 করে দিয়েছি। তো তোমরা এই উপরের অ্যান্সারটিও রাখতে পারো, না হলে নিচেরটাও করতে পারো, কোনো সমস্যা নেই। এই হচ্ছে আমাদের কি অ্যান্সার।
নেক্সট আমাদের পরবর্তী প্রশ্ন কি বলছে, CO C2H4 ও NO যৌগ তিনটির এক মোলে উপস্থিত অণুর সংখ্যা সমান। এদের মধ্যে একটি যৌগের 1 গ্রামে, এটা হচ্ছে 1 গ্রামে, আচ্ছা এখানে একটি যৌগ দেওয়া রয়েছে, একটি যৌগ নয় দুটি হবে, ওকে, দুটি যৌগের, 1 মিনিট এটা একটু ক্লিয়ার করে দিই। দুটি, ওকে, দুটি যৌগে, আচ্ছা এই হোয়াইট কালারের পরিবর্তে দুটি, ওকে, এবারে ঠিক আছে, কোনো সমস্যা নেই। দুটি যৌগের 1 গ্রামে উপস্থিত অণুর সংখ্যা সমান হলেও অবশিষ্ট যৌগটির 1 গ্রামে উপস্থিত অণুর সংখ্যা এদের থেকে পৃথক। যৌগটিকে চিহ্নিত করো। এখানে বলছে যে এই তিনটি যৌগের মধ্যে দুটি যৌগে অণুর সংখ্যা সমান, কিন্তু একটা যৌগ আছে যার অণুর সংখ্যা সমান নয়, সেই যৌগটা কোনটা নির্ণয় করতে হবে। তো কিভাবে নির্ণয় করব, যে CO এর গ্রাম আণবিক ভরটা আগে নির্ণয় করি, এর গ্রাম আণবিক ভর, C এর 12, O এর 16, অর্থাৎ 28 গ্রাম। নেক্সট পরবর্তীতে C2H4 এর গ্রাম আণবিক ভর, C এর 12, দুটো C রয়েছে 2 দিয়ে গুণ দিলাম, প্লাস H এর 1, 4টি H রয়েছে 4 দিয়ে গুণ দিলাম, 12 দুগুণে 24 প্লাস 1 4 4, অর্থাৎ এটি হচ্ছে 28 গ্রাম। নেক্সট পরবর্তীতে NO এর গ্রাম আণবিক ভর, N এর জন্য 14 প্লাস O এর জন্য 16, অর্থাৎ এখানে হচ্ছে কত, 30 গ্রাম। তো আমাদের প্রথম যে লাইনটা বলছে তিনটির 1 মোলে উপস্থিত অণুর সংখ্যা সমান, ওকে, প্রত্যেকটাই 1 মোল রয়েছে, কোন গ্যাস এবং তাদের আণবিক গ্রাম আণবিক ভর কত, এসবের ওপর এই 1 মোলে উপস্থিত অণুর সংখ্যা নির্ণয় করে না, প্রত্যেকের মধ্যে অণুর সংখ্যা সমান রয়েছে। তারপরে বলছে যে কোন দুটির মধ্যে অণুর সংখ্যা সমান 1 গ্রামের ওপর। আমাদের আগের লাইনটা বলছিল 1 মোলের ওপর, তারপরে বলছে 1 গ্রামের ওপর। তো আমরা এখানে নির্ণয় করব, বা নির্ণয় করার পূর্বেও আমরা দেখতে পাচ্ছি যেহেতু 1 গ্রাম বলছে, এই দুটো গ্যাসের গ্রাম সমান, অর্থাৎ এই দুটি গ্যাসেরই 1 গ্রামে অণুর সংখ্যা সমান হবে, আর এই NO এর অণুর সংখ্যা আলাদা হবে। আমরা এখান থেকে এই যৌগটিকে চিহ্নিত করতে পারছি, কিন্তু এভাবে তো করলে হবে না, আমাদের ক্যালকুলেশন করে দেখিয়ে দিতে হবে। তাহলে আমরা ক্যালকুলেশন করে দেখাবো যে CO, নেক্সট পেজে করি, CO ও C2H4 এর 1 গ্রামে অণুর সংখ্যা, আচ্ছা 1 গ্রামে পরে নির্ণয় করছি। CO ও C2H4 এদের গ্রাম আণবিক ভর কত হয়েছিল, 28 গ্রাম। তাহলে 28 গ্রামে অণুর সংখ্যা কত, আমরা থিওরিতে জেনেছি যে 6.022 ইন্টু 10⁻23। তাহলে 1 গ্রামে অণুর সংখ্যা কত হবে, 6.022 ইন্টু 10⁻23 বাই 28, ওকে। তো এটা ক্যালকুলেশন করলে আমাদের হয়ে যাবে 2.15 ইন্টু 10⁻23, ওকে। আচ্ছা এটা ক্যালকুলেশন করেই তোমাদের দেখিয়ে দিই কীভাবে আসছে। এখানে পয়েন্ট তুললে আমরা নিচে 1-এর পিঠে 3টে শূন্য পেয়ে গেলাম, 2 দিয়ে দিলে 2 একে 2, 2 4 8, 2 দিয়ে দিলে 2 3 6, শূন্যকে শূন্য থাকলো, 2 একে 2, 2 একে 2,
ওকে, তো আর এটা কাটাকাটি সম্ভব নয়। এই 3011কে যদি আমি 14 দিয়ে ভাগ করি তাহলে আমি পাবো যে 215.07 এর মতো। ওকে, ইনটু, এটা আমাদের কিন্তু ক্যালকুলেশান করা হয়নি। নিচে 3টি শূন্য, উপরে দেখো 10⁻23, মানে একের পিঠে 23টা শূন্য। তাহলে নিচের 3টে শূন্য কাটাকাটি করলে 10 থেকে 3 কমে যাবে, অর্থাৎ 10⁻20। তাহলে এখানে করে দেবো 10⁻20। ওকে, এবারে আমরা এই যে দশমিকটা এখানে রয়েছে, দশমিকটাকে যদি দুটো সংখ্যা এদিকে আনা সম্ভব, তো তোমরা এই অ্যান্সারটিও রাখতে পারো, কোনো সমস্যা নেই। যদি দশমিকটাকে এদিকে আনা হয় যে 2.1507 বা 07 দিলেও হয়, না দিলেও হয়, এতগুলো দশমিকের পর এতগুলো সংখ্যা নেওয়ার কোনো দরকার নেই, ইন্টু 10⁻, এই দুটো সংখ্যা যেহেতু এদিকে এনেছি তাই এই 20-র পিঠে 2 যোগ হয়ে যাবে, তাহলে হবে কি 22। এভাবেই অ্যান্সারটি আমাদের এসেছে এতটি। এবারে দুটি গ্যাসকে একসঙ্গে নির্ণয় করে নিয়েছি, কারণটা কি, এই দুটো গ্যাসের গ্রাম আণবিক ভর সমান ছিল 28 গ্রাম। এবারে আমরা যাব কি NO গ্যাসের জন্য। NO এর কত নির্ণয় হয়েছিল, 30 গ্রাম। এ অণুর সংখ্যা 6.022 ইন্টু 10⁻23। ওকে, এটা আমরা থিওরিতে জেনে এসেছি যে কোনো গ্যাসের জন্য তার গ্রাম আণবিক ভরের মধ্যে তার গ্রাম আণবিক ভর যতই হোক না কেন, 1 2 3 4 যতই হোক না কেন, তার মধ্যে এই সংখ্যাটি অণু থাকে। তাহলে আমাদের নির্ণয় করতে হবে 1 গ্রামে অণুর সংখ্যা কত, 6.022 ইন্টু 10⁻23/30। তো এটা ক্যালকুলেশান করলে, তো ক্যালকুলেশান ঠিক এভাবেই হবে, তোমরা একটু নিজেরাও করার চেষ্টা করবে। আমি একটু অ্যান্সারটা লিখে দিচ্ছি, 2.007 ইন্টু 10⁻22। ওকে, তাহলে আমাদের প্রথম প্রশ্নটি চেয়েছিল কি, যৌগটি চিহ্নিত করো, কোন যৌগের মধ্যে আলাদা সংখ্যক অণু আছে। তাহলে হচ্ছে এই যে NO, এর মধ্যে আলাদা সংখ্যক অণু আছে, আমরা চিহ্নিত করতে পেরেছি। তাহলে নেক্সট পরবর্তী পেজে আমরা লিখতে পারি, অতএব NO এর 1 গ্রাম উপস্থিত অণুর সংখ্যা অন্যদের থেকে পৃথক। ওকে, এই হচ্ছে আমাদের একটি অ্যান্সার নির্ণয় হয়ে গেল। নেক্সট পরবর্তী প্রশ্ন কি বলছে, ওরই সঙ্গে যে এই যৌগটির 1 গ্রামে অণুর সংখ্যা নির্ণয় করো। যে যৌগটিতে আলাদা সংখ্যক পৃথক অণু রয়েছে তার অণুর সংখ্যা কত, এই যে আমরা তো নির্ণয় করেই নিয়েছি আগে, তাহলে হয়ে যাবে কি, তাহলে অতএব এই যৌগটি বা এই যৌগে 1 গ্রামে উপস্থিত অণুর সংখ্যা 2.007 ইন্টু 10⁻22। এই হয়ে গেল আমাদের পরবর্তী অ্যান্সার। নেক্সট এরপরে কি বলছে, যৌগ তিনটির মধ্যে কোনটির 1 গ্রামে উপস্থিত পরমাণুর সংখ্যা সর্বাধিক। এখন আমরা অণু নির্ণয় করেছি, এরপরে আমাদের পরমাণু নির্ণয় করতে হবে। নেক্সট আবার পরবর্তী পেজে যাওয়া যাক। তাহলে এখানে আমরা 3টি যৌগের জন্য আলাদা আলাদাভাবে পরমাণু নির্ণয় করব। তাহলে প্রথম আমরা ধরি CO, এর একটি অণুতে পরমাণুর সংখ্যা এই যে CO, এটা হচ্ছে একটি অণু, এর মধ্যে পরমাণু তাহলে কি কি রয়েছে, C একটা, O একটা, তাহলে কটা পরমাণু হলো, 2টি। তাহলে আমাদের এখানে
অণুর সংখ্যা কত নির্ণয় করেছিলাম? এই যে অণু CO এর জন্য 2.15 ইন্টু 10⁻²২। তাহলে এখানে লিখব CO এর 2.15 ইন্টু 10⁻²২ টি অণুতে পরমাণুর সংখ্যা 2/1 ইন্টু 2.15 ইন্টু 10⁻²২। ওকে, তাহলে এটা ক্যালকুলেশান করলে 4.3 ইন্টু 10⁻²২। তো আমাদের এই 2.15 সঙ্গে 2 গুণ করলে 4.3 আসে। এটি তার সঙ্গে 10⁻²২ বসিয়ে দিয়েছি। এটি হচ্ছে আমাদের CO এর পরমাণু হলো। নেক্সট পরবর্তী যৌগটি কি? যে C2H4 এর একটি অণুতে কটা পরমাণু আছে? এটা হচ্ছে একটা অণু, এর মধ্যে C হচ্ছে 2টো আছে, H হচ্ছে 4টি আছে। তাহলে মোট কটা হলো? 6টি। অণুতে 6টি বা পরমাণুর সংখ্যা 6টি। আর এই C2H4 এর অণু কয়টি ছিল আমরা এখানে নির্ণয় করেছিলাম? এই যে C2H4 এর জন্য অণু হচ্ছে 2.15 ইন্টু 10⁻²২। তাহলে নেক্সট পেজে এই যে 2.15 ইন্টু 10⁻²২ টি অণুতে পরমাণুর সংখ্যা 6/1 ইন্টু 2.15 ইন্টু 10⁻²২। তো এই 2.15 এর সঙ্গে 6 গুণ করলে কত হবে? যে 12.9 এত ইন্টু 10⁻²২। ওকে, আচ্ছা, নেক্সট পরবর্তীতে আবার NO গ্যাস যৌগের জন্য NO এর একটি অণুতে পরমাণুর সংখ্যা 2টি। ওকে, তাহলে NO এর কয়টি অণু ছিল আমরা এখানে নির্ণয় করেছিলাম? এই যে 2.007 ইন্টু 10⁻²২, এটা হচ্ছে NO এর জন্য। তাহলে নেক্সট পরবর্তী স্লাইডে তাহলে আমরা এই মানটা পুট করব, 2.007 ইন্টু 10⁻²২ টি অণুতে পরমাণুর সংখ্যা 2/1 ইন্টু 2.007 ইন্টু 10⁻²২। তো এটা ক্যালকুলেশান করলে 4.014 ইন্টু 10⁻²২। তাহলে আমাদের তিনটির ক্ষেত্রে কোনটির মধ্যে পরমাণুর সংখ্যা বেশি? তো এদিকে দেখো প্রত্যেকের শেষে 10⁻²২ 10⁻²২, এদিকেও 10⁻²২ রয়েছে। কিন্তু এখানে দেখো 4.3, এখানে হচ্ছে 12.9, এখানে হচ্ছে কি 4.01। ওকে, তাহলে কোনটির মধ্যে সবথেকে বেশি? এই C2H4 এর মধ্যে সবথেকে বেশি পরমাণু রয়েছে। তাহলে আমরা এখানে লিখে নেব যে অতএব তিনটি যৌগের মধ্যে C2H4 পরমাণুর সংখ্যা সর্বাধিক। ওকে, এই হচ্ছে আমাদের 3 নম্বর অ্যান্সার, আর এই হচ্ছে আমাদের অ্যান্সারটা কমপ্লিট। আর এটা তোমাদের এসেছিল পরীক্ষাতে যে 2016 সালে, এই যে 2016 সালে তোমাদের পরীক্ষাতে এসেছিল। নেক্সট পরবর্তী প্রশ্ন যাব এখন, যে আয়তন ভর মোল হিসাবে কি বলছে আমাদের? প্রদত্ত রাসায়নিক সমীকরণ অনুসারে
2ZnS প্লাস আমাদের এই বিক্রিয়াটি বলেছে, তার সঙ্গে বলছে 100 মোল ZnS থেকে কত গ্রাম ZnO কত মোল SO2 উৎপন্ন হয়। মাধ্যমিক পরীক্ষা 2020-তে এসেছিল। তো আমাদের বিক্রিয়াটি আগে লিখে নিই। বিক্রিয়াটি হচ্ছে কি 2ZnS প্লাস 3O2, এখান থেকে আমাদের 2ZnO তার সঙ্গে 2SO2 এই বিক্রিয়াটি উৎপন্ন হয়। ZnS এর সামনে মোল রয়েছে, তাহলে আমাদের এই ZnS এর মোল সংখ্যাটি নির্ণয় করতে হবে। তাহলে ZnS এর সামনে কত রয়েছে? 2 রয়েছে, অর্থাৎ 2 মোল। কত গ্রাম ZnO বলেছে, তাহলে ZnO এর গ্রাম আণবিক ভর নির্ণয় করতে হবে। 2 কে 2 থাকলো, Zn এর জন্য হয়ে থাকে 65.5 প্লাস ও এর জন্য হচ্ছে 16। তাহলে এটি আমরা ক্যালকুলেশান করলে 2 ইন্টু এটা যোগ করলে পেয়ে যাব 81.5 সমান 163। ওকে, এত গ্রাম। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 2 মোল ZnS এর সঙ্গে O2 এর বিক্রিয়ায় 163 গ্রাম ZnO পাওয়া যায়। ওকে, তাহলে আমাদের প্রশ্নতে বলছে 100 মোল 100 মোল ZnS এর সঙ্গে O2 এর বিক্রিয়ায় কতটা ZnO পাওয়া যাবে? 163/2 ইন্টু এদিকে হচ্ছে 100। ওকে, তো এটা ক্যালকুলেশান করলে 2 দিয়ে দিলে 2 5 10 0 50 ইন্টু এটা করলে আমরা পেয়ে যাব যে 8150 এত গ্রাম ZnO পাওয়া যায়। এই হয়ে গেল আমাদের ফার্স্ট অ্যান্সার। নেক্সট পরবর্তী অ্যান্সার কি বলছে? কত মোল SO2 উৎপন্ন হবে। এবার হচ্ছে SO2 এর মোল সংখ্যা। SO2 এর সামনে কত রয়েছে? 2 রয়েছে, অর্থাৎ এটি হচ্ছে 2 মোল। তাহলে আমরা পরবর্তী পেজে লিখতে পারি যে 2 মোল ZnS এর সঙ্গে O2 এর বিক্রিয়ায় 2 মোল SO2 উৎপন্ন হয়। তাহলে আমাদের 100 মোল ZnS এর সঙ্গে O2 এর বিক্রিয়ায় কতটা SO2 উৎপন্ন হবে? 2/2 ইন্টু 100, 2 কেটে গেল, অর্থাৎ থাকলো 100 মোল SO2 উৎপন্ন হয়। এই হচ্ছে আমাদের দ্বিতীয় অ্যান্সার। তাহলে আমরা লিখতে পারি অতএব নির্ণেয় 100 মোল ZnS থেকে 8150 এত গ্রাম ZnO এবং 1 মোল SO2 উৎপন্ন হয়। এই হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তী প্রশ্ন, এটি হচ্ছে আমাদের ভর মোল আয়তন থেকে। কি বলছে এখানে? 32.1 গ্রাম NH4Cl কে CaOH এর হোল2 সহযোগে উত্তপ্ত করলে 10.2 গ্রাম NH3, 33.1 গ্রাম CaCl2 ও 10.8 গ্রাম H2O পাওয়া গেল। কত গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়াতে অংশগ্রহণ করলো? আগে এই পর্যন্ত আমরা নির্ণয় করি। তো এখানে NH4Cl একে কার সঙ্গে উত্তপ্ত করতে বলছে? যে CaOH এর হোল2 সঙ্গে উত্তপ্ত করতে বলছে। এখানে তাহলে কি উৎপন্ন হচ্ছে? NH3 উৎপন্ন হচ্ছে, CaCl2 হচ্ছে, প্লাস H2O উৎপন্ন হচ্ছে। এই বিক্রিয়াটি ব্যালেন্স করার জন্য 2, এখানে হচ্ছে 2, এদিকে হচ্ছে 2 পুট করলাম।
ওকে, এখন দেখো আমাদের প্রত্যেকেরই প্রশ্নটি যতটা পড়েছি আর একবার একটু লক্ষ্য করবে, প্রত্যেকেরই এখানে গ্রাম দেওয়া রয়েছে, এই CaOH এর দেওয়া নেই, এটা আমাদের নির্ণয় করতে বলছে। তো প্রত্যেকের গ্রামকে ব্যবহার করে তুমি এটা নির্ণয় করতে পারো, না হলে যে কোনো একজনকে ব্যবহার করে এটা নির্ণয় করতে পারো। তো আগে একটা ম্যাথ করিয়েছি, প্রত্যেকের গ্রামকে ব্যবহার করে ভর সংরক্ষণ সূত্র প্রয়োগ করে এটা নির্ণয় করেছিলাম। এখানে যে কোনো একটাকে আমি নিয়ে সেখান থেকে এই CaOH এর হোল টুর এর ভরটি আমি নির্ণয় করব। তো এখানে NH4Cl একেই আমরা ধরে নিই, এর গ্রাম আণবিক ভরটা নির্ণয় করতে হবে, যেহেতু এর গ্রামটাই ধরব। 2 কে 2 থাকলো, N এর জন্য 14, H এর 1, 4টি H রয়েছে, 4 দিয়ে গুণ দিলাম, প্লাস Cl এর জন্য 35.5। তো 2 ইন্টু 14 প্লাস 1 4 4 প্লাস এটি হচ্ছে 35.5। তো 2 গুণিতক এটা টোটাল যোগ করলে আমরা পাচ্ছি 53.5, অর্থাৎ 107 গ্রাম। তো কার নির্ণয় করব, কার ভর নির্ণয় করব? CaOH এর হোল টু এর ভর নির্ণয় করব, তাহলে এর গ্রাম আণবিক ভর নির্ণয় করব। C এর জন্য হয়ে থাকে 40, O এর জন্য হয় 16, প্লাস H এর 1। আচ্ছা 1 মিনিট, আচ্ছা ঠিক আছে। তো এটা হচ্ছে হোল টু এর অর্থ হচ্ছে এত যোগ করে এর সঙ্গে 2 গুণ করতে হবে, তাহলে 40, 16 সঙ্গে 1 যোগ করলে 17 ইন্টু 2, 40 ইন্টু 17 দুগুণে 34। আচ্ছা এটা গুণ নয়, CA তো যোগে আছে, তাহলে এখানে যোগ হয়ে যাবে, এখানেও যোগ হয়ে যাবে, এখানেও যোগ হয়ে যাবে, এটা গুণ করলে অনেক বড় সংখ্যা হয়ে যাবে। আচ্ছা এটা যোগ করলে তাহলে হচ্ছে 74 গ্রাম। তাহলে আমরা লিখতে পারি নেক্সট পেজে যে 107 গ্রাম NH4Cl এর সঙ্গে 74 গ্রাম CaOH এর হোল টু সম্পূর্ণ বিক্রিয়া করে। তাহলে আমাদের কত গ্রামের জন্য নির্ণয় করতে হবে? এই NH4Cl এর সামনে 32.1 দিয়ে দিয়েছে, তাহলে এর সাপেক্ষে 32.1 গ্রাম NH4Cl এর সঙ্গে 74/107 ইন্টু 32.1 পয়েন্ট তুললে এখানে শূন্য আসবে। তো 107কে 3-এ চলে যাবে, 321 হয়ে যাবে। ওকে, তো 2 দিয়ে দিলে 2 5-এ 10, 2 3-এ 6, 2 7-এ 14, তো 37 ইন্টু 3/5 করলে 111/5 হবে। এটা ক্যালকুলেশান করলে 22.2 গ্রাম CaOH এর হোল টু সম্পূর্ণ বিক্রিয়া করে। এটি হচ্ছে আমাদের একটা ফার্স্ট অ্যান্সার নির্ণয় হয়ে গেল। তারপরে আমাদের কি বলছে, এই বিক্রিয়ায় কত মোল NH3, তাহলে NH3 এর মোল নির্ণয় করতে হবে। NH3 এর মোল কত? 2 মোল, কারণ সামনে হচ্ছে 2 রয়েছে, অর্থাৎ 2 মোল। তাহলে নেক্সট পেজে আমরা লিখতে পারি যে 107 গ্রাম NH4Cl এর সঙ্গে CaOH এর হোল টু বিক্রিয়া করে 2 মোল NH3 তৈরি হয়। তাহলে আমাদের প্রশ্নে কত? এই 32.1 গ্রাম NH4Cl এর সঙ্গে CaOH এর হোল টুর বিক্রিয়া করে কত মোল NH3 উৎপন্ন হবে? 2/107 গুণিতক 32.1, দশমিক উঠলে 10 আসবে, 107 দিয়ে দিলে 3-এ চলে যাবে, 2 দিয়ে দিলে 5-এ যাবে, 3কে 5 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব কত? যে 0.6
সমান 0.6 মোল NH3 তৈরি হয়। ওকে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কত? 0.6। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় অ্যান্সার হয়ে গেল। নেক্সট পরবর্তীতে আবার কি বলছে, এসটিপিতে কত লিটার NH3 উৎপন্ন হয়। আবার এই NH3 এর আয়তন নির্ণয় করতে হবে। আয়তনের জন্য কি বলেছিলাম, যে মোল সংখ্যা 2 গুণিতক 22.4। তাহলে আমরা পাচ্ছি 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, এত লিটার। নেক্সট পরবর্তীতে তাহলে আবার কি করব, যে 107 গ্রাম NH4Cl এর সঙ্গে CaOH এর হোল 2 বিক্রিয়ায় 44.8 লিটার NH3 তৈরি হয়। তাহলে 32.1 গ্রাম NH4Cl এর সঙ্গে CaOH এর হোল 2 বিক্রিয়াতে কতটা NH3 উৎপন্ন হবে? 44.8 বাই 107 গুণিতক 32.1। দশমিক তুললে 10 আসবে, এদিকে দশমিক তুললে আরও একটা শূন্য চলে আসবে। 107 দিয়ে দিলে 3-এ যাচ্ছে। আচ্ছা, একে যদি আমরা কাটাকাটি করতে পারি, আর না করলেও আমাদের সুবিধা, কারণ এই 448 সঙ্গে 3 গুণ করলে আমরা পেয়ে যাব 1344। নিচে দুটো শূন্য আছে, অর্থাৎ উল্টো দিক থেকে দুটো সংখ্যার পর দশমিক দিয়ে দাও, অর্থাৎ 13.44 লিটার NH3 তৈরি হয়। এটি হচ্ছে আমাদের থার্ড অ্যান্সার। তাহলে আমরা শেষ পর্যন্ত ফাইনাল অ্যান্সার কি লিখতে পারি? অতএব নির্ণীয় ক্যালসিয়াম হাইড্রোক্সাইড মানে CaOH এর হোল 2 এর পরিমাণ কত নির্ণয় হয়েছিল একটু চেক করে নিই। এই যে 22.2 গ্রাম, তাহলে 22.2 গ্রাম, তার সঙ্গে হচ্ছে NH3, এবং NH3 এর মোল সংখ্যা কত হলো? মোল সংখ্যা 0.6 এবং 13.44 লিটার মোল সংখ্যা, 13.44 লিটার আয়তন এটা। আচ্ছা, এটা ভাষাটা ঠিক হচ্ছে না, এবং আয়তন 13.44 লিটার। ওকে, এটি উৎপন্ন হয়। এই হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তীতে যে ভর, বাষ্প ঘনত্ব এবং তার সঙ্গে বলছে মোল, তো এটা কিভাবে নির্ণয় করছি? কোনো ধাতব কার্বনেটের 200 গ্রামকে উত্তপ্ত করলে সেখানে 112 গ্রাম ধাতব অক্সাইড ও একটি গ্যাসীয় যৌগ উৎপন্ন হয়। তাহলে আমরা এখানে ধাতব কার্বনেট, আচ্ছা, এই ধাতব কার্বনেটের সংকেত বহু রকমের হয়ে থাকে, যেগুলো তোমাদের বিক্রিয়ার তালিকাতে খুব সুন্দরভাবে তুলে ধরেছিলাম। তো এখানে যেমন আমাদের প্রশ্নে বলছে তেমনটাই করব। তো ধাতব কার্বনেট, তাকে উত্তপ্ত করলে ধাতব অক্সাইড এবং তার সঙ্গে গ্যাসীয় যৌগ উৎপন্ন হয়। তো ধাতব কার্বনেটের পরিমাণ কত বলছে? 200 গ্রাম, এবং ধাতব অক্সাইডের পরিমাণ কত বলছে? 112 গ্রাম। গ্যাসীয় যৌগ এর পরিমাণ কিছু বলেনি। তারপরে কি বলছে? গ্যাসীয় যৌগটির বাষ্প ঘনত্ব। আচ্ছা, গ্যাসীয় যৌগটির বাষ্প ঘনত্ব D সমান বলছে যে 22। বলছে বিক্রিয়াটিতে কত মোল গ্যাসীয় যৌগটি উৎপন্ন হয়, অর্থাৎ এখানে এই গ্যাসীয় যৌগের সামনে
কোন সংখ্যাটি রয়েছে, 1 রয়েছে না 2 রয়েছে না 3 রয়েছে, সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো এখানে দেখো ডি এর মান যেহেতু দেওয়া রয়েছে, আমরা ডি থেকে একটা সমীকরণ জেনেছিলাম যে এম সমান 2d, এম সমান 2d। তো এখানে এম এর মান নির্ণয় করতে পারি, 2 ইন্টু ডি এর মান হচ্ছে 22, অর্থাৎ এম এর মান হলো 44। তো আমাদের চেয়েছে কি যে কত মোল গ্যাসীয় যৌগ উৎপন্ন হয়। তো কত মোল উৎপন্ন হয় সে তো আমরা এখন পরে বের করব। তো আমরা এখানে কিছু ধরে নেব, যে ধরি গ্যাসীয় যৌগের পরিমাণ x গ্রাম। তাহলে এখানে দেখো ধাতব কার্বনেট 200 গ্রাম, ধাতব অক্সাইড 112 গ্রাম, গ্যাসীয় যৌগ তাহলে কত, যে x গ্রাম। ওকে, এবারে আমরা ভর সংরক্ষণ সূত্র অনুসারে লিখতে পারি ভর সংরক্ষণ সূত্র অনুসারে কি, যে বিক্রিয়ার আগে ভর সমান বিক্রিয়ার পরে ভর। তো বিক্রিয়ার আগে ভর কত, 200 গ্রাম, বিক্রিয়ার পরে ভর 112 গ্রাম যুক্ত x গ্রাম, এটাই করব। তাহলে নেক্সট পেজে 200 সমান হচ্ছে 112 প্লাস এক্স। এখান থেকে x এর মান নির্ণয় করতে পারি, x সমান হচ্ছে 200 মাইনাস 112 সমান, এটা মাইনাস করলে 88। তাহলে অতএব আমরা লিখব কি, গ্যাসীয় যৌগের পরিমাণ মানে কি, ওজনটা নির্ণয় করেছি, ওজনটাই তো আমরা x ধরেছিলাম, এই পরিমাণ হচ্ছে, একে আমরা W দ্বারা চিহ্নিত করি, যে কত, 88 গ্রাম। আমাদের চেয়েছিল কত, মোল সংখ্যা চেয়েছে, আমাদের এই পরিমাণও চায়নি। তাহলে অতএব গ্যাসীয় যৌগের মোল সংখ্যা, মোলকে আমরা n দ্বারা চিহ্নিত করি, n সমান কি W/m, এটা সেই গ্যাসের আচরণে, আদর্শ গ্যাসের সমীকরণে আমরা জেনেছি। তো W এর মান কত, 88, আর m এর মান কত, এই যে m এর মান 44 আমরা নির্ণয় করেছি। তাহলে এখানে 44 দিলাম, 44 দুগুণে 88 অর্থাৎ 2। তাহলে অতএব আমরা লিখতে পারি নির্ণেয় গ্যাসীয় যৌগের মোল সংখ্যা 2। ওকে, এই হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তী প্রশ্ন, আমাদের পরবর্তী প্রশ্নতে কি বলছে, 480 গ্রাম কঠিন যৌগকে 352 গ্রাম অক্সিজেনে পোড়ালে 332 গ্রাম অপর একটি কঠিন যৌগ এবং গ্যাসীয় যৌগ উৎপন্ন হয়। তাহলে কি কঠিন যৌগ তার সঙ্গে অক্সিজেন, একে যদি দুজনকে পোড়ানো হয় তাহলে একটা কঠিন যৌগ তার সঙ্গে হচ্ছে গ্যাসীয় যৌগ উৎপন্ন হয়। এখন কি উৎপন্ন হয় সে আমাদের জানা নেই, যেমন আমাদের প্রশ্নে বলছে তেমন করেছি। কঠিন যৌগ কত বলছে, 480 গ্রাম, এবং অক্সিজেন কত বলছে, 352 গ্রাম। কঠিন যৌগ যেটা উৎপন্ন হয় সেটি হচ্ছে 320 গ্রাম। আমাদের এই গ্যাসীয় যৌগটি আর জানা নেই, অর্থাৎ আমরা এখানে ধরে নিতে পারি x গ্রাম।
বলছে গ্যাসীয় যৌগের বাষ্প ঘনত্ব, এখানে বাষ্প ঘনত্ব ডি সমান বলছে 32। ঠিক আগের ম্যাথটার মতো ডি সমান 32 মানে এম সমান আমরা খুব সহজে নির্ণয় করতে পারি, এম সমান 2D, অর্থাৎ 2 গুণিতক 32। এটা তাহলে আমরা কত পাচ্ছি? 64। ওকে, তারপরে প্রশ্নতে বলছে কত মোল গ্যাসীয় যৌগটি উৎপন্ন হয়। এবারে কত মোল গ্যাসীয় যৌগ উৎপন্ন হয় সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখানে যেহেতু ধরেছি এটাকে আমরা লিখে নিই, যে ধরি গ্যাসীয় যৌগের পরিমাণ x গ্রাম। তাহলে ভর সংরক্ষণ সূত্র অনুসারে আমরা কি জানি যে বিক্রিয়ার আগে ভর সমান বিক্রিয়ার পরে ভর। এখন বিক্রিয়ার আগে ভর কত? 480 প্লাস হচ্ছে 352, আর এদিকে হচ্ছে বিক্রিয়ার পরে 320 প্লাস এক্স। তো 480-র সঙ্গে 352 যোগ করলে 832 সমান এদিকে হচ্ছে 320 প্লাস এক্স, 20 প্লাস এক্স। এখানে তাহলে এক্স এর মানটা নির্ণয় করতে পারবো খুব সহজে। 832 মাইনাস 320 মাইনাস করলে কত হচ্ছে? 512। তাহলে অতএব আমরা লিখতে পারি গ্যাসীয় যৌগের পরিমাণ হচ্ছে ওজন, ডাব্লু সমান 552 গ্রাম, সরি 552 বলছি, হচ্ছে 512 গ্রাম। আমাদের চেয়েছিল কি? ওই গ্যাসীয় যৌগের মোল সংখ্যা চেয়েছে। অতএব গ্যাসীয় যৌগের মোল সংখ্যা, আমরা মোল সংখ্যাকে কিভাবে নির্ণয় করি? মোল সংখ্যাকে n দ্বারা চিহ্নিত করি এবং হচ্ছে W/m, এটা হচ্ছে আমাদের সমীকরণ। W এর মান কত? এই যে 512 ঠিক উপরেই লেখা রয়েছে। আর m এর মান কত? এই যে m এর মান। তাহলে নেক্সট পেজে m এর মান হচ্ছে 64। ওকে, তো এটা ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব কত? 8। তাহলে অতএব নির্ণেয় গ্যাসীয় যৌগের মোল সংখ্যা কত? 8। এই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করছি বুঝতে পারছো, কোনো সমস্যা নেই। নেক্সট, তো আজকে আমরা বড় একটা নিঃশ্বাস গ্রহণ করব। তো নিঃশ্বাস আমরা গদা বাংলা ভাষায় বলি, কিন্তু নিঃশ্বাস না, একটা প্রশ্বাস গ্রহণ করব, নিঃশ্বাস আমরা ছাড়ব। তো আজকে আমরা রাসায়নিক গণনা এখানে আমরা পুরোটা কমপ্লিট করলাম। তো তোমাদের এই রাসায়নিক গণনা বইয়ের মধ্যে দেখতে গেলে খুব একটা ছোট চ্যাপ্টার, কিন্তু সেটা কমপ্লিট করতে আমাদের পাঠ 9টা, মানে 9টা ক্লাস লেগেছে। আর প্রত্যেকটা ক্লাস প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টার কাছাকাছি যাচ্ছে। ঠিক এর আগের ক্লাসটা শুধু একটু ছোট ক্লাস করেছিলাম 40 মিনিটের। তো তোমাদের থিওরিতে যতটা সম্ভবত 2টো ক্লাস হয়েছিল। একটা হচ্ছে থিওরি থেকে বিগত বছরে যেসব প্রশ্নগুলো আসে সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম 3টে ক্লাস, এবং আর 2টো ক্লাস গিয়েছে তোমাদের ম্যাথ করার বিক্রিয়া এবং আণবিক ভরে। তো মোট 5টি ক্লাস, মানে 9 থেকে 5 মাইনাস করলে আমরা আর 4টি ক্লাস পাচ্ছি। এই 4টি ক্লাসে কেবলমাত্র তোমাদের এই রাসায়নিক গণনা থেকে যত রকমের প্রশ্ন আসে প্রত্যেকটা প্রশ্নকে তোমাদের সামনে তুলে ধরেছি। ওকে, তো এর থেকে বাইরে কোনো প্রশ্নই আসবে না। মানে প্রশ্ন আসবে, শুধু সংখ্যাগুলো পরিবর্তন হবে, টপিকগুলো সেম থাকবে। একটা বইও বাদ দেওয়া হয়নি তোমাদের টপিকগুলো তুলে ধরার জন্য। অনেকগুলো বইকে ফলো করে করে তোমাদের এতগুলো টপিক
তোমাদের সামনে উপস্থাপন করতে পেরেছি। তো যাদের কাছে এই রাসায়নিক গণনা চ্যাপ্টারটি খুব একটা জটিলতা চ্যাপ্টার ছিল, তাদের কাছে খুব সহজ করে তুলে ধরেছি। এরপরে আমাদের রাসায়নিক গণনা চ্যাপ্টারের পর তোমাদের যে চ্যাপ্টারটি রয়েছে সেটি নিয়ে আমরা এরপরে ক্লাসটি শুরু করব। তো আর একটা কথা বলে দিই, যেটা প্রতিনিয়ত প্রত্যেকটা ক্লাসেই বলে আসি, যারা নতুন ছিলে তাদের জন্য এই ক্লাসের নিচে ডেসক্রিপশান বক্সে টেলিগ্রাম গ্রুপ রয়েছে, ওখানে জয়েন্ট হয়ে গিয়েও প্রতিনিয়ত ক্লাস শেষ হওয়ার কিছুক্ষণ পর তোমাদের এই পিডিএফটা ওখানে আপলোড করা হয়। ওকে, তাহলে আর বিশেষ একটা সময় নষ্ট করব না, সবাইকে তাহলে থ্যাংক ইউ বলে আজকের ক্লাসটিকে এখানে সমাপ্ত করছি।